এখন আমি কথা বলবো দুইটা বিশ্বযুদ্ধের ব্লুপ্রিন্ট নিয়ে এবং একটা জ্ঞানী রাষ্ট্রের ভূমিকা নিয়ে। বইটার নাম হলো গিয়া জার্মানিয়ান নেক্সট ওয়ার। এই বইটা নিয়ে তেমন আলোচনা হয়নি। বইটা নিয়ে বাংলায় বিশেষ করে মানে একটা সময় গোটা পৃথিবী জুড়ে মানুষ এই বইটা পড়তো, এবং এখন যে পড়ে না সেটা একটা অনেক অসুবিধার কারণ আমার যে মনে হয়। কারণ দুটো বিশ্বযুদ্ধকে বোঝা এই বইটা ছাড়া অনেকখানি কঠিন। কারণ একটা বই সবাই পড়ে, মাইন্ড ক্যাম্প। তো মাইন্ড ক্যাম্প বইটা হলো প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাত্রা করছে পৃথিবী। এই হিটলার এই বইটা লিখেছিলেন মাইন্ড ক্যাম্প, কিন্তু আর এর আগের একটা বই ছিল, সেই বইটা হলো গিয়া জার্মানিয়ান নেক্সট ওয়ার। এই বইটা লিখেছিলেন বার্নহার্ডি। এই বইটার কথা রবীন্দ্রনাথ তার বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। কাজেই এটা কেমন ইম্পর্টেন্ট একটা বই তাহলে আপনি চিন্তা করেন। এই বইটা আসলে একটা জ্ঞানী রাষ্ট্র কেন দুটো বিশ্বযুদ্ধের জন্ম দিল, তার ব্লু প্রিন্ট কী, এটা আপনারা বুঝতে পারবো এই জার্মানিয়ান নেক্সট ওয়ার বইটা পড়লে। এই বইটা এত অসাধারণ বই, এবং পড়তে পড়তে মানে একজন জেনারেল যে কত জ্ঞানী হতে পারে। বার্নহার্ডি একজন জেনারেল ছিলেন, তিনি মারা গেছেন তিনি প্রায় 80 সালের দিকে, 80 বছর বেঁচে ছিলেন বার্নহার্ডি। এবং বার্নহার্ডি অসম্ভব মানে জ্ঞানী একজন মানুষ। একজন জেনারেল যে এত জ্ঞানী হতে পারে, বইটা না পড়লে আপনারা বুঝবেন না। বার্নহার্ডি বইটা লিখেছিলেন 1911 সালে। তো 1911 সালে মানে বিশ্বযুদ্ধের প্রথম মানে 3-4 বছর আগেই বইটা তিনি লিখেছিলেন। এবং বইটা 1914 সালে যা বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং বিশ্বযুদ্ধের সাথে যে গ্রুপিংগুলো, যে ট্রিপল এন্টেন্টে এবং ট্রিপল অ্যালায়েন্স, এই দুইটা যে বিস্তারিতভাবেই আলোচনা করা হয়েছে বইটাতে। কেন ট্রিপল অ্যালায়েন্স মানে ভেঙে যাচ্ছিল, ঠিক আছে, এবং ট্রিপল এন্টেন্টে যে কেন আর বর্ধিত আকারে করলো, এবং বিশ্বযুদ্ধে হেরে গেল কেন জার্মানির লক্ষ্য কি ঠিক সফল হয়েছিল? অবশ্যই সফল হয়েছিল। এটা আমাদের অনেকেই জানি না যে প্রথম বিশ্বযুদ্ধে বিজয় যদি আমরা ধরতে চাই, প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি যেটা শুরু করেছিল তার উদ্দেশ্য কিন্তু পৃথিবী কবজা করা ছিল না, এবং তারা ছিল জার্মানি একটা অক্ষত পাওয়ার হিসেবে, অক্ষত দেশ হিসেবে বেরিয়ে আসুক। এবং যা এখানে দুইটা ঘটনা ঘটছিল। এই দুইটা ঘটনা মানে না জানলে পরে জার্মানি কেন বিশ্বযুদ্ধ করলো এটা বোঝা যাবে না। কারণ নেপোলিয়ান, হিটলারের আগে আরেকজন লোক ছিলেন, তিনি ছিলেন নেপোলিয়ান। তো এবং আমাদের একটা জিনিস ভুলে যেতে হবে, যে ভুলে যেতে হবে না, ভুলে যাওয়াটা ভুল, যে হিটলারের সাথে নেপোলিয়নের কোনো তুলনা হবে না। হিটলারের সাথে নেপোলিয়নের তুলনা হবে না, কারণ নেপোলিয়ান যেখানে গেছেন বাক স্বাধীনতা রক্ষা করেছেন, নেপোলিয়ন একজন হিরো, কিন্তু হিটলার একজন ভিলেন। আর কিন্তু মাঝখানে আরেকটা বিশ্বযুদ্ধ আছে, এবং তার নেতাকে আমরা স্মরণই করি না, তিনিও কিন্তু একজন হিরো। তিনি হলেন গিয়া উইলহেম কাইজার। তো এই যে মানে জার্মান কাইজার, তিনি যে বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন, তার পিছনে কিন্তু জার্মান জেনারেলদের ভূমিকা ছিল, এবং ব্রিটিশ ফ্রেঞ্চের যে ষড়যন্ত্র ছিল সেটাও সমানভাবে জড়িত। কারণ দেখা যাবে যে ইউনিভার্সাল যে মিলিটারি কনস্ক্রিপশন, এটা শুরু করেছিল ফ্রান্স শুরু করার ফলে মানে প্রত্যেকটা মানুষকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকাচ্ছিল ফ্রান্স। এবং ইংল্যান্ড কিন্তু সমস্ত নেভাল ব্লকেডের পায়তারা করতেছিল। তো কাজেই জার্মানির বিরুদ্ধে যে দুইটা কলোনিয়াল পাওয়ার, জার্মানি কিন্তু কলোনিয়াল পাওয়ার হিসেবে তখনও নাম করেনি, এবং বিশ্বযুদ্ধের পরে তো আরও না। তাহলে কাজেই জার্মানির সাথে ব্রিটিশ ফ্রেঞ্চ সভ্যতার একটা বিরাট পার্থক্য আছে, যে জার্মানি কিন্তু জার্মান সাহিত্য, একটা দেশের যে মিলিটারি, এটা বা একটা জাতির যে টেকনোলজি নির্ভর করে তার পার্সোনালিটি কি একটা জাতির সাহিত্য এবং ফিলোসফি, লিটারেচার, ফিলোসফি এবং হিস্টোরি, এই জ্ঞানগুলোর পরে একটা জাতির পার্সোনালিটি ডিপেন্ড করে, আর টেকনিক্যালিটি হলো গিয়ে তার ফলাফল। তো এই জার্মান সাহিত্য এবং জার্মান ফিলোসফি যেহেতু সবচেয়ে ডেভেলপ, এটাও সত্য যে জার্মানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশন হিসেবে আবির্ভাব করে গেছিল। এটা মানে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা বুঝতে পারে না। তো এর ফলাফল হয়েছে যে ব্রিটিশরা ধারণা করলো যে 6 মাসের মধ্যে যুদ্ধ শেষ হবে, কিন্তু 4 বছর পরে যুদ্ধ যখন শেষ হলো, তখন কিন্তু দেখা গেল যে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই যে গোটা ফিনোমেননটা আমরা এই জন্য বুঝতে পারি না যে কী ঘটনা ঘটলো। জার্মানি আসলে জার্মানি কেন জ্ঞানী রাষ্ট্র সেটা একটু বলে নিই। এই বার্নহার্ডের বইটাতে আপনারা পাবেন যে জার্মানি যে পরিমাণ সায়েন্টিফিক বই রপ্তানি করতো, সেই পরিমাণ সায়েন্টিফিক বই এই ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ এবং কানাডা, এই 4টা অন্যান্য জ্ঞানী রাষ্ট্রের মধ্যে এই 4টে রাষ্ট্র পড়ে। একটা হলো গিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা এবং আমেরিকা, এই ইউএসএ, এই 4টা রাষ্ট্র একত্র মিলেও এত
জ্ঞানীরা এত বই সায়েন্টিফিক বই রপ্তানি করতো না। তাহলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ওই 1911 সালে বা প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাষ্ট্র কোনটা ছিল, সবচেয়ে সায়েন্টিফিক রাষ্ট্র কোনটা ছিল? এটা ছিল জার্মানি। তো এই জিনিসটা বাঙালি অনেকেই বোঝে না, এবং এখানে অনেক ভ্রান্ত ধারণা ছড়ানো আছে, যেগুলো বিভ্রান্তির মধ্যে বাঙালিকে রাখা হয়েছে, যে ইউরোপের সবচেয়ে বড়, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান রাষ্ট্র এটা হলো গিয়া ইংল্যান্ড। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। ইউরোপের সবচেয়ে জ্ঞানী মহান রাষ্ট্র হলো গিয়া জার্মানি। তাহলে এখন জার্মানিতে আমরা দেখবো যে পরবর্তী নেপোলিয়ান, যিনি বা মানে ওই রকম খারাপ লোক ছিলেন না হিটলারের মতো, তিনি হলেন গিয়া উইলিয়াম কাইজার। এই কাইজার কিন্তু কোনো পানিশড হয়নি। যেমন হিটলারকে পাইলে মাইরা রাস্তায় উল্টায় রাখা হইতো, মুসোলিনিকে মাইরা উল্টা রাস্তায় রাখা হয়েছিল 29 এপ্রিল। তারপরের দিন 30 এপ্রিল হিটলার সুইসাইড করেন, কারণ তাকে যদি মাইরা উল্টায় রাখা হয় জার্মান জাতির অপমান হবে। তো কাজেই জার্মানির যে পতন হচ্ছিল তখন কিন্তু ইটালি এবং ইসের ওপর একসাথেই পতন হয়, ইটালি এবং তুর্কিশ। এবং তুর্কিশদের যখন পতন হয় তখন আমরা এখন গোটা বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যে আসলে মানে জার্মান জাতির যে দুইটা বিশ্বযুদ্ধ, তার পিছনে কিন্তু নেভাল ব্লকেডের প্রিপারেশন ইংল্যান্ডের, এবং আরেকটা হলো গিয়া ইউনিভার্সাল কনস্ক্রিপশন ফর মিলিটারি, এটা হলো গিয়া ফ্রান্সের জন্য প্রযোজ্য। ফ্রান্স প্রতিটা মানুষকে তারা সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষিত করছিল, যেটা জার্মানি তখনও করে নাই। তাহলে আমরা দেখব যে এই যে একটা রাশিয়া চারিদিকে 4টে শত্রু নিয়োজিত করছিল ইংল্যান্ড, একটা হলো গিয়া ইংল্যান্ড, ফ্রান্স আর ইটালি। এবং ইটালি যদিও ইসের সাথে ইসের সাথে মিলে একটা ইটালি যদিও ইসের সাথে মিলে গিয়েছিল, ট্রিপল এন্টেটের সাথে মিলে গিয়ে, মানে ফ্রান্স, ব্রিটেন এদের সাথে মিলে গিয়ে, মানে যদিও ইটালি জার্মানির সাথে চুক্তিতে ছিল, ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে ছিল, কিন্তু ট্রিপল এন্টেন্টের মধ্যে সে মিলে গিয়ে সে মানে জার্মানির শত্রুদলে যোগ দিচ্ছে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল। তো কিন্তু জার্মানির কোনো সাহসের অভাব হয়নি, কারণ জার্মানি, আমি বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী রাষ্ট্র ছিল ওই সময়, এবং স্টিল আলপানিস্টেড। প্রথম বিশ্বযুদ্ধের পরেও কিন্তু দেখা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধের যে দুইজন ছিলেন, একজন হলেন গিয়া নেতা ছিলেন, মানে সামরিক নেতা, জেনারেল ছিলেন, একজন হলেন গিয়া হিন্ডেনবার্গ, আরেকজন হলেন গিয়া লুডেনডর্ফ। তো হিন্ডেনবার্গ কিন্তু পরবর্তীতে আবার জার্মানির প্রেসিডেন্টও হয়েছিলেন। তার কাজেই হিটলারের আগে হিন্ডেনবার্গ প্রেসিডেন্ট হয়েছিলেন জার্মানির। তার কাজেই আমরা যদি এই বিষয়গুলো আমরা খেয়াল করি, যে হিন্ডেনবার্গ কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি, লুডেনডর্ফের কোনো শাস্তি দেওয়া হয়নি, উইলিয়াম কাইজারের কোনো শাস্তি হয়নি, কারণ প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু ওই রকম বারবারিক ছিল না, মানে এই যেরকম হিটলার বারবারিক ছিলেন। আর হিটলার প্রথম বিশ্বযুদ্ধ ছিল 4 বছরের, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছরের। আর প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখব যে জার্মানির যে মানে একটা সন্ধিতে তারা উপনীত হয়েছিল। জার্মানির মূল ভূখণ্ড সেগুলোতে আক্রমণের আগেই জার্মানি সন্ধিতে উপনীত হয়েছিল, এবং তার সন্ধি উপনীত হয়েছিল কখন? যখন আমেরিকা যুদ্ধে নেমে পড়েছিল। তাহলে কী হলো? তার এত একটা বিরাট যুদ্ধ হঠাৎ কীভাবে শেষ হয়ে গেল? এই জিনিসটার জন্য আমাদের স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। আমরা বাঙালিরা অনেকেই বুঝতে পারি না যে এই দুই বিশ্বযুদ্ধের একজন উৎসাহদাতা ছিল এই আমেরিকা স্বয়ং। এই জিনিসগুলো বুঝতে হবে, এবং আমেরিকার একটা প্রস্তুতি ছিল যে তারা 17 লাখ সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে সাপ্লাই করেছিল বিশ্বযুদ্ধের শেষ দিকে। তো আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমেরিকায় বিজয়ী পক্ষ হিসাবে আবির্ভূত হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র এবং শ্রেষ্ঠ সামরিক রাষ্ট্র হিসাবে ইসের প্রতিষ্ঠা হয়। এবং জার্মানি কিন্তু আগের সেই নেতৃত্ব, অতটা জ্ঞানের রাজ্যে অতটা নেতৃত্ব ধরে রাখতে পারেনি। আমরা দেখব যে আমেরিকা এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী রাষ্ট্র হয়ে আসতে শুরু করে, এবং তারপরেও মানে আমেরিকার পরেই পৃথিবীর সায়েন্টিফিক ডেভেলপমেন্টে জার্মানি আজও পৃথিবীর শ্রেষ্ঠ একটি দেশ। তো কাজেই আমরা যদি দেখি যে আমেরিকা এবং জার্মানি এই, আর আমেরিকার যে এখানে আমরা দেখব যে বেয়ারনহার্টের এই বইটাতে কিন্তু সেই উৎসাহ আছে যে আমেরিকা কিন্তু আমেরিকার প্রতিদ্বন্দ্বী জার্মানি না। এটা আরও একটা ক্লিয়ার করে আমি জিনিসটা বুঝি। আমেরিকার এবং যুদ্ধগুলো কিন্তু বিশেষ করে কলোনিয়ালে হচ্ছিল না, যে হেজিমনি, কার কোথায় হেজিমনি থাকবে পৃথিবীর। এই জন্য আমেরিকা কিন্তু বারবার বলছিল মানে ব্রিটেনকে, যে তুমি ছেড়ে দাও, এই যে আমি জাপানকে রুখতে পারছি না। যেমন জাপানকে বলা হয়তো যে ব্রিটেন অফ এশিয়া,
তাহলে গোটা পৃথিবীকেই ডমিনেট করে রাখছিল ব্রিটেন। তাহলে আমেরিকা পৃথিবী ডমিনেট করতে চাচ্ছিল, আমেরিকা যে পৃথিবীতে প্রাধান্য বিস্তার করতে যাচ্ছিল, এবং এর পেছনে কাটা ছিল দুইটা একই ধরনের রাষ্ট্র, একটা হলো গিয়া ইংল্যান্ড এবং একটা হলো গিয়া জাপান। তো সেই জাপানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা পারমাণবিক বোমা মেরে জাপানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং জাপানে কিন্তু আজও আমেরিকান সেনাবাহিনী আছে। তাহলে এখন আরেকটা দেশ ইংল্যান্ডকে কি কেন যে আমেরিকার পারমাণবিক বোমা মারার কথা, একদৃষ্টিতে কথা না, সেটাই আমি একটু আলোচনা করবো। যে ইংল্যান্ড এবং জাপান দুটোই ছিল আমেরিকার শত্রু রাষ্ট্র, মানে এই কলোনির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কারণ সামরিক বাহিনীর যে ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলোকে মানে ইংল্যান্ড নিয়ন্ত্রণ করতো। তো এইটা কিন্তু ওই বেয়ারহান্ডের বইটাতে কিন্তু বারবার তারা বলতেছে যে সমুদ্রকে সবার জন্য ওপেন করতে হবে। তার মানে যে তাদের ভালো লাগতেছে না, জার্মানি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী দেশ, কিন্তু সে তার ওভারসিজ ইনফ্লুয়েন্স বাড়াতে গেলে ইংল্যান্ডের চাপের মুখে পড়তেছে না, সে আমেরিকার চাপের মুখে পড়তেছে না, যা ইংল্যান্ডের চাপের মুখে পড়তেছে। তাহলে আমেরিকা কি জার্মানিকে চাপ দেয়নি? না, মোটেই চাপ দেয়নি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব যে আমেরিকা ব্রিটেনকে ট্রাকের নিচে ফেলে দিয়েছে। কোন ট্রাকের নিচে ফেলে দিয়েছে? জার্মান ট্রাকের নিচে। কারণ জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরে, বিশালভাবে পরাজিত হওয়ার পরে, তারপরে যেভাবে ট্যাক্সগুলো দেওয়া হয়েছিল, যেভাবে তার বিভিন্ন অঞ্চলকে ভাগ করে নেওয়া হয়েছিল, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতো না যদি না আমেরিকা উৎসাহ দিত। আমেরিকা কীভাবে উৎসাহ দিল? এখানে কিন্তু মানে কিছু ব্রিটিশ বলে যে এরকম ওই শার্লক হোমসের একটা আছে যে হাউন্ড অফ দ্য বাস্কারভিলসে, যে কুত্তা তো ডাকার কথা, কুত্তা ডাকলো না কেন? মানে কি যে এখানে কুত্তা বলছে আমেরিকা কেন ওই সময় যে জার্মানি যখন মানে নিজেকে অস্ত্রসজ্জিত করতেছিল, বিশ্বযুদ্ধের প্রিপারেশন নিচ্ছিল, তখন আমেরিকা কেন বাধা দিল না? কিন্তু আসলে কি আমেরিকা কি ইংল্যান্ডের কুকুর? মোটেই না। তাহলে এই জিনিসটা কিন্তু একটা মানে সিলি, একটা একেবারেই মানে অযৌক্তিক একটা উপমা হয়েছে। আসলে আমেরিকা হলো গিয়া জার্মান দর্শন ফলো করতো, এবং তারা ইংল্যান্ড এবং জাপান এবং জার্মানি গোটা পৃথিবীরই নেতা হতে চাচ্ছিল, এবং আলটিমেটলি সেটাই কিন্তু হলো। কিন্তু আমরা দেখব যে এই যে আমেরিকাকে জড়ানো, এটাই কিন্তু একটা উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানের। এবং যেহেতু এই বইটাতে কিন্তু আরও অনেক কথা আছে, আমেরিকা কি আমাদের বিরুদ্ধে যাবে কি না। এখানে বলতেছে যে আমেরিকার যদি মানে সবচেয়ে বেশি প্রভাব কোন তিনটা দেশের সমান প্রভাব আছে। একটা হলো গিয়ে জার্মানি, মানে কোন বংশোদ্ভূত লোকেরা আমেরিকার সাদা মানুষের কোন বংশোদ্ভূত। তো এইটা কিন্তু আমেরিকার বেশিরভাগ লোক হলো গিয়া জার্মানি, ব্রিটিশ এবং আইরিশ, এই তিনটা দেশেরই মোটামুটি সমান প্রভাব আছে। তা জার্মানি এবং আয়ারল্যান্ড দুটাই কিন্তু ব্রিটেনের শত্রু, এবং ফলাফল হিসাবে এই বেরানহার্ডি থেকে শুরু করে অনেকেই আশা করতেছেন যে আমেরিকা জার্মানির বিরুদ্ধে অত্যাচার করবে না। তো জার্মানির বিরুদ্ধে যখন আমেরিকা প্রায় 17 লাখ সৈন্য দিয়ে শেষ দিকে আসে, এবং বিশ্বযুদ্ধটা একটু ডিসকাস না করলে আপনারা বুঝতে পারবেন না যে বেরানহার্ডির এই বইটা, যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি সকল ফ্রন্টে পরাজয় লাভ করেনি, এটা আপনাকে বুঝতে হবে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ইস্টার্ন ওয়েস্ট দুই ফ্রন্টই পরাজয় বরণ করেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা পার্থক্য আছে। সেটা হলো গিয়া যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ইটালিয়ান ফ্রন্ট ধ্বংস করে দিয়েছিল, ফ্রন্ট ধ্বংস করে দিয়েছিল, নাম কি বলে, রাশিয়ান ফ্রন্টে ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে দেখা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জারের পতন হয়, এবং রাশিয়াতে আসে, কমিউনিস্ট সরকার গঠিত হয়, এবং ইটালিতে আগের সরকার পতন হওয়ার পরে মুসোলিনি ক্ষমতায় আসে। কিন্তু আমরা দেখব যে ফ্রান্স এবং যেহেতু জার্মানি কোনো দেশ দখল করার ইচ্ছা ছিল না, তারা বলতেছিল যে জার্মানি কোনো পশু না যে তোমরা চারিদিক দিয়ে ঘিরে ধরবা। জার্মানি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাষ্ট্র, আসলে তো ওই সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাষ্ট্র ছিল জার্মানি। আমি তো বলেছি যে ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ এবং কানাডা মিলে যত সায়েন্টিফিক বই রপ্তানি করতো, জার্মানি তার থেকে বেশি সায়েন্টিফিক বই রপ্তানি করতো। তাহলে এখন জার্মানি কিন্তু কোনো দেশ দখল করতে চায়নি, তারা চাইছিল যে জার্মানিকে তোরা সম্মান করো এবং যার অবস্থানে সে বজায় রাখুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু হিটলার অনেক দেশ দখল করতে চেয়েছে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তারা এই যে সারাইভোতে যে নিহত হলো, এইটার প্রতিবাদে আগায় গিয়েছিল। কে আগায় গিয়েছিল? অস্ট্রিয়া। এবং অস্ট্রিয়াকে আক্রমণ করতো কে? রাশিয়া। কিন্তু এখানে অস্ট্রিয়ার মৃত্যুকে এখানে জার্মানি, এর জন্য বাধ্য হয়ে জার্মানি রাশিয়াকে অ্যাটাক করছে। এবং রাশিয়াকে যখন আন্ডার অ্যাটাক, তখন কিন্তু তারা জিজ্ঞেস করছে যে রাশিয়া যদি অ্যাটাকে হয় তাহলে কি তোমরা, যেহেতু রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স একই ট্রিপল এন্টেন্টের মধ্যে আছে, তাহলে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স একসাথে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য। তখন জার্মানি জিজ্ঞেস করলো যে যেহেতু আমরা রাশিয়াকে অ্যাটাক করতে যাচ্ছি, তোমরা কি রাশিয়ার সাথে যুদ্ধে যোগ দিবা? তো ফ্রান্স বলে হ্যাঁ আমরাও যোগ দিব, তোমার বিরুদ্ধে আছি, তুমি রাশিয়াকে অ্যাটাক করবা না।
কিন্তু জার্মানি যেহেতু ডিসিসিভলি তারা অস্ট্রিয়াকে রক্ষা করবে, সেই জন্য তারা রাশিয়াকে অ্যাটাক করতে বাধ্য হয়। রাশিয়াকে অ্যাটাক করলে তারা ফ্রান্সকে অ্যাটাক করতেও বাধ্য। এখানে একটা গোপন চুক্তি হয়ে গেছিলো, সেটা হলো ইটালি তাদের পক্ষ ত্যাগ করে চলে যাবে ইসের দিকে। কার দিকে চলে যাবে? তারা চলে যাবে ট্রিপল এন্টেন্টের দিকে, মানে ইংল্যান্ড, ফ্রান্স এদের বা রাশিয়ার দিকে ইটালি যোগ দেবে। এবং এই 4টা রাষ্ট্র যোগ দিয়েও কিন্তু তারা মানে, এবং এর জার্মানির পক্ষে কেউ ছিল না। হ্যাঁ, জার্মানির পক্ষে 2টা দুর্বল মিত্ররাষ্ট্র ছিল, একটা অস্ট্রিয়া এবং আরেকটা হলো গিয়া আপনার সেটা হলো গিয়া টার্কি। তো আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধে যেদিন যখন জার্মানি পরাজয়ের জন্য আত্মসমর্পণ করে, সাথে সাথে আত্মসমর্পণ করে, তুর্কিও আত্মসমর্পণ করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই ইংল্যান্ডের সেই পরিমাণ অস্ত্র নাই, সেই পরিমাণ লোক নাই যে তারা যাইয়া তুর্কিদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করবে। তারা অস্ত্র গ্রহণ করতে রাজি হয়েছে তুর্কি, কিন্তু তুর্কি যখন দেখলো যে তাদেরকে গ্রিকদের পাঠাইছে, হ্যাঁ, তো কারণ গ্রিকদের তারা বছরের পর বছর, কয়েকশো বছর ধরে টার্কি শাসন করেছে, তো বলছে এই গোলামরা আমাদেরকে বন্দি করতে আসছে। তো তারা অস্ত্র সমর্পণ বাদ দিয়া এই টার্কিসদের মায়ের পিঠে সরাইয়া তারা আবার তুর্কির স্বাধীনতা ঘোষণা করলো। তারা আত্মসমর্পণ থেকে বেরিয়ে আসলো। তা টার্কি যদিও প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তারপরেও তার নিজের দেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল। কিন্তু আমরা দেখব যে জার্মানি এবং তুর্কিশের প্রতি এই জিনিসটা আসে নাই। জার্মানি এবং অস্ট্রিয়া কিন্তু অনেক সাফার করেছে, স্পেশালি জার্মানির উপরে অনেক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, ঋণের বোঝা। এই ঋণের বোঝাই কিন্তু পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচণ্ড প্রতিশোধ নিতে উৎসাহিত করেছে। এবং এটা কিন্তু একাকী হয়নি, এর পিছনে আরেকটা দেশ ছিল, সেটা হলো স্বয়ং আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধেও আমেরিকার উস্কানি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকার একবার ডাইরেক্ট উস্কানি ছিল। কারণ যখন হিটলার ক্ষমতায় আসতেছে এইরকম একটা অবস্থা, তখন আমেরিকান কংগ্রেসে আমেরিকার প্রেসিডেন্টের হাতটা তারা বেঁধে দিল। কেন বেঁধে দিল? এবং আমেরিকাতে তখন একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছিল যে একজন পঙ্গু মানুষকে তারা আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছিল আমেরিকা। তার নাম ছিল রুজভেল্ট। তো এই প্রেসিডেন্ট রুজভেল্ট, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, তো এই রুজভেল্ট যে বিশ্বযুদ্ধের নেতা হিসেবে আবির্ভূত হলেন, তো আগে একবার হচ্ছে থিওডর রুজভেল্ট, আর এবারই হলো তার ভাতিজা সম্ভবত, তিনি হলেন গিয়ে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, FDR যাকে আমরা বলি, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এই ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যখন আসলেন, পরবর্তীতে কিন্তু আমরা দেখব যে জার্মান আইসেনহাওয়ার কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিল। তাহলে এই যে এই রুজভেল্ট কে ছিলেন, এটা আমাদের বুঝতে হবে। এই রুজভেল্টকে কেন একজন পঙ্গু মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হলো? কেন আমেরিকার কংগ্রেসে একটা বিল পাস হলো যে ইউরোপে মরে যাক, কেটে যাক, যে জার্মানি গোটা ইউরোপ দখল করে নেই, আমেরিকা সেই বিশ্বযুদ্ধে জড়াবে না। কারণটা কি? কারণ প্রথম বিশ্বযুদ্ধে লাফাইতে উড্রো উইলসন যোগ দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধ দেওয়ার ফলাফলটা হয়েছে কিন্তু খুব খারাপ। সে আমেরিকার কোনো কথাই রাখা হয়নি। উড্রো উইলসন চাচ্ছিলেন যে জার্মানির উপর কোনো অত্যাচার না হোক, এবং একটা রাষ্ট্র যেখানে একটা মানে লিগ অফ নেশনস তারপরে গঠিত হলো, এবং আমেরিকাকে সেখানে যোগ দিতে দেওয়া হলো না। তাহলে এই লিগ অফ নেশনসে কী ছিল? লিগ অফ নেশনসে সব দেশের সমান অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু আমেরিকা নিজে তাতে যোগ দেয়নি। ফলে ওই লিগ অফ নেশনসে কিন্তু সব দেশের সমান অধিকার হয়নি, এবং জার্মানি, অস্ট্রিয়া এবং জার্মানি অস্ট্রিয়ার উপর অনেক করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাদের মানচিত্র খর্ব করা হয়, তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হয়, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জন্মলাভ করে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব যে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কিন্তু আবার জার্মানির পক্ষে যোগ দেয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালিও দেখা যাচ্ছে যে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে ইটালি যদিও লাইন চেঞ্জ করে তারা ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু ইটালি প্রথম বিশ্বযুদ্ধে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয় জার্মানির দ্বারা, এবং বিশ্বযুদ্ধ বিজয়ের পরেও কিন্তু ইটালিকে কিন্তু তেমন কোনো কলোনি হস্তান্তর করেনি, যেটা তারা ওয়াদা করেছিল বা যে ধরনের তারা একটা হিডেন চুক্তি করেছিল সেই অনুযায়ী। কিন্তু তখন দেখা গেল যে ইটালিতে কিন্তু মুসোলিনি আবির্ভাব হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনি কিন্তু হিটলারের পক্ষে যোগ দিল, জাপানও যোগ দিল কার পক্ষে? জার্মানির পক্ষে। ফলে আমেরিকা যেটা বলে আসছিল বারবার যে ব্রিটেনকে, এবং এখানে আমরা দেখব যে আমেরিকার শত্রু নেভাল বেসিসের দিক থেকে, সেটার শত্রু হলো গিয়ে দুইটা। এটা একটা হলো গিয়া
ইংল্যান্ড আর একটা হলো জাপান। তো আমরা বারবারই কিন্তু বলতেছিলেন যে আমেরিকানরা বলতেছিলেন যে জাপান ইংল্যান্ড তুমি ইন্ডিয়ার স্বাধীনতা দিয়ে দাও, নাইলে কিন্তু জাপানও এরকম আগ্রাসী হয়ে যাবে যেটা আমি মেনে নিব না, আমার সাথে জাপানের যুদ্ধ বেঁধে যাবে। কিন্তু এটাই কিন্তু আলটিমেটলি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে। তাহলে এই যে জাপান আমেরিকা আক্রমণ করলো এর পিছনে কিন্তু ইংল্যান্ড দায়ী। তাহলে সেই অর্থে যে জাপানের যে হিরোশিমা নাগাসাকি মারলো, নাগাসাকি যে পারমাণবিক বোমা মারলো আমেরিকা, সেইটা কিন্তু ইংল্যান্ডেও মারা যেত। কারণ এই জাপানকে আগ্রাসী করে তুলল কে? জাপানের সাথে কার মানচিত্রে মিল আছে? সেটা হলো ইংল্যান্ড। এবং ইংল্যান্ড কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলা দখল করে বসেছিল। তো এই যারা এরকম দ্বীপরাষ্ট্র তারা কিন্তু আক্রমণে খুব উৎসাহী হয়, আক্রমণ করা তাদের জন্য খুব সহজ, কিন্তু তাদের দেশ আক্রমণ করা খুব কঠিন। কারণ তারা জন্ম থেকেই সাগরের সাথে পরিচিত, চারিদিকে সাগর দ্বারা আবদ্ধ হওয়ার ফলে ইংল্যান্ড বা জাপানকে আক্রমণ করা ভেরি মাচ ডিফিকাল্ট। তো এই জিনিসটার জন্যই কিন্তু যখন 6ই আগস্ট 9ই আগস্টে 1945 সালে দুইটা অ্যাটম বোমা মারলো, তখন কিন্তু আস্তে আস্তে ইংল্যান্ডেও মানুষ বোঝা শুরু করলো যে না, এই অ্যাটম বোমা তো ইংল্যান্ডেও পড়তে পারতো। ইংল্যান্ড কিন্তু তার সবচেয়ে বড় কলোনি সে ইন্ডিয়াকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিল এবং ইটলি ক্ষমতায় আসলেন এবং তিনি প্রমিস করলেন যে 2 বছরের মধ্যে আমি ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়ে দেবো। তো 1 বছরের মধ্যেই ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। ইটলির ক্যাবিনেট দিয়ে দিল, এখানে মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয়েছিল, মাউন্ট ব্যাটেন ইন্ডিয়া পাকিস্তানকে ভাগ করে স্বাধীনতা দিয়ে দিল। তাহলে এখন এই যে গোটা যে একটা সামগ্রিকতা, যে সমুদ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এটাই কিন্তু একটা ইসের মধ্যে ছিল, নাম কি বলে, ইংল্যান্ড, জার্মানি এবং আমেরিকার মধ্যে যে দুইটা বিশ্বযুদ্ধ হলো পাওয়ার নিয়ে, যে ইংল্যান্ড পৃথিবীর নেতা হবে নাকি জার্মানি পৃথিবীর নেতা হবে, নাকি আমেরিকা পৃথিবীর নেতা হবে, না জাপান পৃথিবীর নেতা হবে, না রাশিয়া পৃথিবীর নেতা হবে। তাহলে এইখানে আমরা গোটা বিষয়টা যদি আমরা বুঝতে যাই, তাহলে কিন্তু এই বইটা, বিশেষ করে এই বইটা আমি যে কথাগুলো বললাম, এই বইটার প্রতিটা কথাই সমর্থন পাবেন। ওই বইটার নাম হলো গিয়া বার্নহার্ডির এই বইটার নাম জার্মানি নেক্সট ওয়ার। এটা 1911 সালে পাবলিশ হয়েছিল। তার 3 বছরের মধ্যেই বিশ্বযুদ্ধ লেগে যায় এবং এই বইটাতে আমরা দেখব যে যারা বিশ্বযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে চান, জার্মানির মতো জ্ঞানী রাষ্ট্র কেন 2টা বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিল এবং আমেরিকার নেতৃত্ব কীভাবে প্রতিষ্ঠিত হলো। কারণ জার্মানি বারবারই চাচ্ছিল যে ইংল্যান্ডে ভালোভাবে, ইংল্যান্ড যে তাদের বিভিন্নভাবে ব্যবসা করতে দিচ্ছে না, কলোনি করতে দিচ্ছে না, সেই সব ইংল্যান্ডের হেজিমনি থেকে জার্মানি মুক্তি পেতে চাচ্ছিল এবং ফ্রান্সের হেজিমনি থেকেও জার্মানি মুক্তি পেতে চাচ্ছিল। এবং দেখা যাচ্ছে যে জার্মানি কিন্তু অলরেডি 1970-71 যুদ্ধে যে প্যারিস দখল করে ফেলেছিল এবং তারা সমস্ত নেভাল পোর্টগুলো ধ্বংস করে দিয়েছিল এবং ফ্রান্সকে আলসাস অ্যান্ড লোরেন্স জার্মানিকে দিয়ে দিতে বাধ্য করেছিল এবং একটা শান্তি চুক্তি করেছিল। এবং সেই শান্তি চুক্তি পরেই কিন্তু জার্মানির বিরুদ্ধে প্রতিটা ফ্রেঞ্চ নাগরিককে যুদ্ধে উৎসাহিত করা হয়েছিল। এবং এই যে মানে জার্মান সুপ্রিয়র ইন্টেলিজেন্স, জার্মান সুপ্রিয়র মিলিটারি ইন্টেলিজেন্সের কথাই আমরা বলি, কিন্তু জার্মানির অ্যাবভ অল সায়েন্টিফিক ইন্টেলিজেন্সের কথা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। ফলে 2টা বিশ্বযুদ্ধ জার্মানির মতো জ্ঞানী রাষ্ট্র থেকে কীভাবে আসলো সেটা বুঝি না। শুধু মাইন্ড ক্যাম্প পড়লেই হবে না, এই বইটাও পড়তে হবে, জার্মানি অ্যান্ড নেক্সট ওয়ার। আপনারা যদি আমার ভিডিওটা শুনে জার্মানি অ্যান্ড নেক্সট ওয়ার বা বার্নহার্ড বইটা পড়ে দেখেন, তাহলে আমার বক্তৃতার সার্থক হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।